প্রিয় দর্শক, আমরা হালকা কিছু কীটনাশক দিচ্ছি যাতে করে আদা হাতে একটা সেন জাতীয় ফসল, এটাই দিচ্ছি আমরা। আপনারা দেখুন, যাতে করে কোনো পোকা মাকড়ের আক্রমণ না হয়। আমাদের এখানে আদাগুলোকে সংরক্ষণ আজকে করব। আপনারা দেখুন, এটাতে আমরা বিষ দিচ্ছি। পুরো প্রসেসিংটাই আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা, অনেকেরাই বলেন যে ভাই কিভাবে সংরক্ষণ করতে হবে। এটাই আমাদের ছিল আজকের মূল টার্গেটটা। দেখুন, এইভাবে আমরা আদাগুলোকে বিষ দিচ্ছি, অর্থাৎ ছত্রাকনাশক দিচ্ছি, যাতে করে কোনো প্রকারের শোষক পোকা এখানে আক্রমণ না করতে পারে। দিয়ে আমরা এরপরে এই আদাগুলোকে আবার মাটি দিয়ে, মাটি আনতেছে আমাদের, এই আদাগুলোকে আমরা মাটি দিয়ে চাপা দিব। দিয়ে আমাদের গরিবের স্টোর অলরেডি পুরো প্রসেসিংটা আপনারা দেখতেছেন। আমরা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটার সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক দেখুন, স্প্রে মেশিনের সাহায্যে আমরা স্প্রেটা করতেছি, করতেছে। দেখুন, এভাবে আমরা আবার এগুলাকে, আজ থেকে আমাদের আদার কাজ শেষ, এগুলাকে আমরা এখন সংরক্ষণের কাজে রাখতেছি। দেখুন, প্রিয় দর্শক, আপনারা দেখতে চান আসলে কিভাবে আদা সংরক্ষণ করা হয়। আপনারা দেখুন, পুরো প্রসেসিংটাই আমার। আসলে ক্যামেরাম্যান নাই, আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই কথা বলি, নিজের প্রতিভাগুলো নিজেই দেখাই। আপনারা এতে নিয়ে এনে সাথে সাথে দেন। দেখুন, আমরা এইভাবে মাটি দিয়ে ঢাকে রাখলে এটা আর কোনো সময় কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না, আদাটা সুন্দর থাকবে। আমরা কুরবানির ঈদের সময়, কুরবানির সময় আমরা এই আদাগুলোকে এভাবে করে দিই। আপনারা দেখুন, আদাগুলো যাতে করে কোনো শুকিয়ে না যায় বা না হয়, এভাবে মাটি দিয়ে দেখুন আপনাদেরকে দেখানো হচ্ছে। এটাকে এইভাবে সংস্কার করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়। দেন তেও মাটি ফেলা হয়, বাস এভাবে তেও আসছে মাটি। অবশ্যই এইভাবে সুন্দর করে আপনারাও এইভাবে মাটি দিয়ে, যারা আদায়া করতেছেন তারা এইভাবে রাখতে পারবেন, বীজের জন্য রাখতে চাইলে রাখতে পারবেন। এই সাইডটা দেয় তখন এলাম করে দেয়। দর্শক দেখুন, কোন সাইড, এই সাইডটা দেয়, এই সাইডটা নামে যাবে। দর্শক, আমাদের আদার ঘর, এখানে প্রচুর পরিমাণ আদা আমাদের রাখা হচ্ছে। দেখুন, আদাগুলোই আমরা সুন্দরভাবে সংস্কার করে, থাইল্যান্ডের আদা, সুন্দর করে এইভাবে মাটি দিয়ে এইভাবে যে এটা সংস্কার করা হচ্ছে, এইভাবে আমরা সমস্ত আদাটাই রাখবো ইনশাল্লাহ। মাটিগুলো এইভাবে আমরা দিচ্ছি, মাটি দিয়ে যে এটা আমাদের মোটামুটি প্রসেসিং করা হয়ে গেল। এটা প্রসেসিং চলতেছে। দেখুন, এভাবে আপনারাও অনেকেই চান কীভাবে আমরা সংরক্ষণ করব, এভাবে আপনারা আদা সংরক্ষণ করতে পারবেন। যে কোনো চাষি আসলে স্টোরে থুয়ে আমাদের পণ্যের যে মূল্য, তাতে স্টোর খরচ দিয়ে আসলে লাভবান হওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। এগুলো আমরা রাখবো এইভাবে। এই যে এগুলো আমরা রাখতেছি, এই যে এটা রাখছি, এই যে এখানে এটা দিচ্ছে। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় কৃষির আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। আজকে যে তথ্যটা দিব আমি, সেটা হলো আদা সংরক্ষণ। এর আগে অনেক ভিডিও দিছি, অনেক উদ্যোক্তা আবারও দেখতে চান, জানতে চান কিভাবে আদা সংরক্ষণ করা হয়। প্রিয় দর্শক, আমরা আদাগুলো এখানে স্তূপ করে রাখছিলাম। আপনারা প্রতিটা আদাই দেখা হয়েছে যখন আমরা মাঠ থেকে তুলি, নিয়ে আসে এখানে থুয়ে এটাতে হালকা পরিমাণ বিষ দেওয়া হয়েছে, যাতে করে শোষক পোকা বা শুষি পোকা না ধরে। তারপর আবার মাটি দিলাম, সেটাও আপনাদেরকে দেখালাম। আমার ভিডিও ম্যান না থাকার কারণে আমি ভিডিওর সমস্ত আপডেটগুলো আপনাদেরকে দিতে পারি না, কারণ একটা ব্যক্তি সব কিছু করতে পারে না। তারপরেও যতটুকু যেভাবে পারি আপনাদেরকে মাঝে শেয়ার করার চেষ্টা করি। প্রিয় দর্শক, এইভাবে আমরা প্রায় 200 মনের মতো একটা টার্গেট আদা এখানে আছে। এই বছর আমরা ক্ষতিগ্রস্ত, যে কথাটা না বললে নয়, এর আগের ভিডিওতে আপনাদের বলছো ছায়া, আমরা অবগত আছি যে ছায়াযুক্ত জায়গাতে আদা চাষ হয়, এই ধারণাটা ভুল। আসলে
চলতে ফিরতে ঘুরতে শিক্ষার কোনো শেষই নাই। এখানে আদার ক্ষেত্রে অন্তত ৭৪ থেকে ৭৫% সূর্যের আলোর দরকার আছে। আমরা যে জমিগুলাতে আদা এই বছর করছিলাম, সেটার প্রথম যেটা সমস্যা ছিল, আমরা ডিগির পাড় দিয়ে বা ওই যে আলগুলাকে আদা আওতায় আনছিলাম। এখানে যে সমস্যাটা হয়েছিল, প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এবং দুই সাইডে পানি বাঁধে থাকার কারণে মাটি সবসময় ভিজা থাকতো, আদার গ্রোথ হয়নি, ব্লাস্ট আসছিল। দেও ২-৪ বস্তা হতো, এটা একটা ভুল ছিল। দ্বিতীয় ভুলটা যেটা ছিল সেটা হলো আমরা ৩ বছরের পেয়ারা বাগানে আমরা আদা চাষ করছিলাম, এটা একটা ভুল ছিল, ছায়ার পরিমাণ বেশি ছিল। আর একটা ভুল ছিল, পেঁপের বাগানটা ছিল ২ বছরের, প্রচুর পরিমাণ ছায়া হয়ে গেছিল। এখানে ছায়া না হলে আমরা ৩ থেকে ৪০০ মণ আদার উপরে এই বছরও আমাদের পাওয়ার একটা স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল, কিন্তু ছায়া হওয়ার কারণে আমাদের আদার ফলন কমে গেছে। আর কোনো কৃষক বা আমার কোনো উদ্যোক্তা যেন ক্ষতি না হন। যেখানে ৭৫ থেকে ৭৪% রৌদ্র পাবে না, সেখানে আপনারা ভুলেও আদা করবে না। আদার গাছ হবে কিন্তু আদার গ্রোথ হবে না। প্রিয় দর্শক, তাতে আমরা মনোক্ষুণ্ণ নয়। শিক্ষার মধ্যে, ভুলের মধ্যে শিক্ষা। আমরা প্রতিটা ভুল করে শিক্ষা অর্জন করছি, কারো দেখে কোনো সময় শিক্ষা অর্জন করি না, এটা ছিল আমাদের ভুল। তারপরে যেটুকু আদা আমরা পাইছি সংরক্ষণ করে রাখলাম। আর একটা কথা না বললে নয়, আমাদের দেশের কৃষকেরা যখন উৎপাদনে যায়, আমরা উৎপাদনমুখী হই, তখন আসলে আমাদের ঝামেলা হয়ে যায়। বাইরের দেশ থেকে আমাদের দেশে পণ্য আমদানি করলে আমাদের দেশীয় পণ্যগুলার চাহিদা থাকে না। আর যখন চাহিদা থাকে না, পরে চাষিরা মুখ ফিরে নেয়। এরকম হলুদ ছিল, এরকম কুসর ছিল, এরকম কলা ছিল। আমাদের চাষিরা যখন প্রচুর পরিমাণ উৎপাদনমুখী পেঁয়াজ ছিল, তখন এরা বাইরের দেশ থেকে যারা ইম্পোর্ট এক্সপোর্টার, তারা ইম্পোর্ট করে নিয়ে এসে আমাদের দেশের চাষিদেরকে একটা হতাশার মধ্যে ফেলা। পৃথিবীর প্রতিটা দেশে কৃষির সম্মান আছে। আপনি যান, আজকে জাপানও কৃষি নিয়ে চিন্তা করতেছে। আপনি যান সিঙ্গাপুরে, ওয়ার্ল্ড বিশ্ব সবসময় কৃষি নিয়ে চিন্তা করে। আর আমাদের দেশে কৃষিকে এমনভাবে কোমর ভাঙে দেওয়া হয় যাতে যেন আমরা কৃষিতে না থাকি। আমি আপনাদেরকে অবগত করতে চাই, যারা কৃষি নিয়ে খেলা শুরু করেছেন, আমাদের কৃষি সবকিছু, কৃষি নিয়ে আমরা বাঁচতে পারি। কৃষি খেয়ে পরে আপনারা জয়তালাতে থাকেন। কৃষি আমাদের প্রাধান্য। কৃষিকে প্রাধান্য দেন, তাহলে বেকারদের সমস্যা সমাধান হবে। কৃষিকে প্রাধান্য দেন, আমাদের দেশ উন্নত হবে। বহির্বিশ্বের দিকে চা থাকতে হবে না। যখন আমাদের দেশের কৃষকেরা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন যে কৃষিটা বাদ দেয়, তখন আপনারাই ফিরে আবার বলেন এই দেশ দিচ্ছে না, ওই দেশ দিচ্ছে না, ইম্পোর্টে খরচ বেশি, এই আদা আমাদের কিনতে হবে ১,০০০ টাকা, ৫০০ টাকা কেজি। তাই আমি আপনাদেরকে অবগত করব, আমাদের কৃষকদেরকে প্রাধান্য দেন, ইম্পোর্ট বন্ধ করে দেন। ১ সপ্তাহ আদা নেয় বাংলাদেশে। যদি কৃষকেরা ৫০ টাকা বা ১০০ টাকা কেজি উৎপাদন করে যদি ৬০-৭০ টাকা কেজি কোনো পণ্য বিক্রি করতে হয়, তখন সেই পণ্যের প্রতি কৃষকের নেহাত তৈরি হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা এটা কিন্তু দিচ্ছি একটু বিষ, যাতে করে কোনো পোকামাকড়ের উপদ্রব না হয় বা এখানে কোনো আদাটা নষ্ট না হয়। প্রিয় দর্শক, আমরা সবসময় আপনাদেরকে এইভাবে সংরক্ষণ করা দিচ্ছি। আমরা একটা টার্গেট করে রাখছি যে বীজের সময় হইতে আমরা কিছু বীজ করব, এবং কুরবানির সময় বা ঈদের সময় আদার একটা চাহিদা থাকে। সেই লক্ষ্যে আমাদের আসলে বাস্তবে আদাগুলাকে সংরক্ষণ করা হলো। প্রিয় দর্শক, আমাদের দেশে যদি কৃষিকে প্রাধান্য দেন, তাহলে আমাদের কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, জাতি আহতাশ থেকে রক্ষা পাবে। তাই আমি যারা এই দেশের দায়িত্ববান, যারা এই দেশের ইম্পোর্টার এক্সপোর্টারদেরকে সাপোর্ট দেন, আমাদের দেশীয় পণ্যগুলো থাকবে, যে পণ্যগুলো অ্যাভেলেবল, সেই পণ্যগুলো যদি আপনারা ইম্পোর্ট না করেন, তাহলে আমরা আমাদের চাষিদেরকে উৎসাহ করব। আমি কয়েকটা ভিডিওতে বলছিলাম আমাদের চাষিরা পারে উৎপাদনে, কিন্তু যখন আমরা উৎপাদনে যাইতে পারি, তখন আমাদের পণ্যকে এমন একটা বেহাল অবস্থা করা হয়। আর ওইদিকে চাষিকে এই যে দীর্ঘ ৫-৭ বছর ধরে আমরা আদা করেন আজকে বাড়ির আনাচে কানাচে যখন আদা চাষ করলাম, এই কেরালা দেশের একটা আদার মতো নিয়ে আসে আমাদের দেশে চাষিদের ১২টা বাজে দিছে। থাকবে এগুলা প্রতিটা ক্ষেত্রেই, সিন্ডিকেট প্রতিটা ক্ষেত্রেই ঘাত প্রতিঘাত নেই। কৃষকের জীবন রোদে পুড়ে বৃষ্টিতে ভেজার নামে আমরা কৃষক, আমরা অবহেলিত লাঞ্ছিত যতই হই, একদিন না একদিন দেখবেন আমাদের কৃষককে আল্লাহ পাক একটা সম্মানিত জায়গায় নিয়ে যাবে। তাই যারা কৃষি উদ্যোক্তা আছেন, ভাঙ্গে পড়বেন না। আমাদের রুজি রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ রব্বুল আলামিনই ফয়সালা দিয়ে থাকেন। আমরা আদা করছি দেখে শেষ হয়ে গেছে তা নয়। আমরা বিভিন্ন কৃষিকে হয়তো এই বছর আদাতে ভালো না করতে পারলে, যদি আপনারা আবার ছাড়ে দেন, সামনে বারে দেখবেন যে আবার আদা আর কোনো দেশ আমাদেরকে দিচ্ছে না। আদা কখনোই করবেন না। পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারতেছি বলেই আমরা পাচ্ছি, তা না হলে শুনে নয় অমুক দাদা দেয় নাই, অমুক নানা দেয় নাই, পেঁয়াজ আর বাংলাদেশে পাচ্ছেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কারো ভাওতাবাজি, কারো চালাকিতে আমরা সেই পণ্য থেকে সরে আসবো না। আমরা পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, প্রতিটা পণ্য, আলু
আমরা উৎপাদন করব ইনশাল্লাহ। উৎপাদন করে আমরা সার্থক। আমাদের দেশের চাষি পারে দেখেই তো আদার দাম কম হয়েছে, আলু উৎপাদন করতে পারে দেখেই তো দাম কম হয়েছে। আপনারা ভাঙে পড়বেন না। প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা বছরই সম পরিমাণ হয় না। আমরা এইভাবে আদাগুলোকে সংরক্ষণ করে রাখছি। দেখি আমরা যদি বীজের সময় কিছু বীজ হিসাবে নিজেদেরও লাগে বা চাষিদেরকে দিতে পারি, না হলে কুরবানির টার্গেটে আমরা কিন্তু এইভাবে সংরক্ষণ করে রাখি। যারা আমার ভিডিও দেখে যারা আদা চাষে আদাতে অনেক ভালো করছেন, তারা এইভাবে সংরক্ষণ করবেন। এটাই ছিল মূল লক্ষ্য। যখন আসলে কৃষিতে ধস নামে তখন কৃষিকেই করতে চায় না, পরের বার অবশ্যই চাহিদা হবে। আপনারা আদার একটু দাম কমে গেছে দেখে যারা চাষ করছেন ভাঙ্গে পড়বেন না। সবকিছুর ফয়সালা আল্লাহ পাকের তরফ থেকে হয়, আমরা কাউকে দোষী নাই। আমরা আমাদের নিজের দোষ, আমাদের কপালের দোষ, আমাদের এই দেশের হতভাগা চাষির দোষ। কারণ আমরা আবাদ করলেও দোষ, না করলেও দোষ, সামনে গেলেও দোষ, পিছনে গেলেও দোষ। আমরা দোষের মধ্যেই থাকতে চাই। আমরা ভালো কিছু ওষুধ দেওয়া আছে, আমরা ভালো কিছু করে এদেশের কৃষিকে এগিয়ে নেব। বেকারদেরকে যদি আমরা কৃষি ক্ষেত্রে না নিয়ে আসতে পারি, বাংলাদেশের ভয়ানক অবস্থা হবে। প্রতিটা বিশ্ব কৃষিকে এমন একটা স্তরে নিয়ে গেছে যেখানে কৃষির সম্মান আছে, ইজ্জত আছে। একমাত্র আমাদের বাংলাদেশের কৃষি করেই আমরা লাঞ্ছনা বাঞ্ছনা শিকার হই। আপনারা অবশ্যই আল্লাহর কাছে চান আমাদেরকে যেন হেফাজত করে। মনক্ষুণ্ণ অবস্থায় অনেক কথা বললাম, কাউকে আঘাত লাগার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, কাউকে আক্রোশ করে নয়। এটা হয়ই প্রতিবার প্রতিটা কৃষির ক্ষেত্রে, এটাই স্বাভাবিক। আপনারা চলমান গতিতে চলুন, একদিন একদিন আমরা কৃষিতে ভালো করবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।